যদি দেখায় দেয় তখন তো আপনার আপিলের প্রসেস মানে আপিল করার প্রশ্নই থাকে না। কিন্তু আপনি যদি তারপরও বলেন, আপনার ভুলটা ধরায় দেওয়ার পরও যদি আপনার ভিতরে গাফলতি থাকে যে না এটা আমি করি নাই, বুঝতে পারছেন, মনে মনে থাকে, বা অ্যাসেসর যদি আপনাকে আপনার ভুলটা না ধরাইয়া দেয়, তখন আপনার ভিতরে একটা সন্দেহ আসতে পারে যে আমার তো যেহেতু আমাকে বলে নাই ক্লিয়ারলি, তাহলে তো আমার তো ইচ্ছা, আমার ধারণা ছিল আমি পাসই করব, আমাকে কেন ফেল করাইলো। আপনি অ্যাসেসরকে বললেন, অ্যাসেসর আপনাকে রেসপন্স করলো না, সে আপনার ভুলটা ধরাইয়া দিল না, ওকে, তখন গিয়ে আপনি চাইলে আপিল করতে পারেন। কিন্তু আপিল করার জন্য সর্বপ্রথম আগে আপনাকে অ্যাসেসমেন্ট সম্পন্ন করতে হবে, এরপর আপনাকে নটিয়েট করে হতে হবে। আবার সমস্যা, আবার আটকে আটকে আসতেছে। হ্যাঁ ম্যাডাম ঠিকই তো আছে। না না ঠিক আছে ম্যাম, আপনি চালিয়ে যান। ঠিক আছে। আচ্ছা তাহলে আমার কথা বুঝতে পারছেন যে স্যার কোশ্চেন করছেন যে আপিল কখন করতে পারবেন, স্যার বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা এবার দেখেন, when to stop an assessment, একটা অ্যাসেসমেন্ট আপনি কখন বন্ধ করে দিতে পারবেন, একজন অ্যাসেসর হিসেবে আপনি একটা অ্যাসেসমেন্ট কখন বন্ধ করে দিতে পারবেন? যখন দেখবেন এখানে আপনার নিরাপত্তা নাই, আপনার এখানে নিরাপত্তার ঘাটতি আছে, অ্যাসেসমেন্টটা যদি আপনি সংগঠিত করেন তাহলে আপনার নিরাপত্তার ব্যাঘাত ঘটবে, তখন আপনি অ্যাসেসমেন্টটা বন্ধ করে দিতে পারবেন। যদি আপনার কোনো মূল্যবান ইকুইপমেন্ট ব্রেকডাউন হয়ে যায়, ধরেন আপনার ওইখানে ওই অ্যাসেসমেন্টটা সংগঠিত হওয়ার জন্য একটাই ইকুইপমেন্ট আছে বা দুইটা, তো বা একটাই আছে ধরেন, তাহলে ওই ইকুইপমেন্টটাই নষ্ট হয়ে গেল, যেটার কারণে আপনি ওই ডেমোস্ট্রেশন গুলো নিতে পারছেন না, তো ওই মুহূর্তে তখন আপনি অ্যাসেসমেন্ট বন্ধ করে দিতে পারবেন। তারপর হচ্ছে দ্য ট্রেনি বিকাম স্ট্রেস অর রিকোয়েস্টেড দ্যাট দ্য অ্যাসেসমেন্ট বি স্টপ। এখন অনেক সময় দেখা গেছে অ্যাসেসমেন্ট চলাকালীনই অনেক ট্রেনি অসুস্থ ফিল মানে হয়ে যায় বা সে অনেক বেশি স্ট্রেস ফিল করে, তখন আপনি ওই ট্রেনির জন্য, শুধুমাত্র ওই ট্রেনির জন্য বা ওই ক্যান্ডিডেটের জন্য অ্যাসেসমেন্টটা বন্ধ করে দিবেন, ওকে। তারপর হচ্ছে দেয়ার ইজ ক্লিয়ার এভিডেন্স অফ নন কম্পিটেন্সি। এখন দেখা গেছে যে তার কোনো এভিডেন্স নাই, কম্পিটেন্সির কোনো এভিডেন্স নাই। আমাদের অনেক স্কিল পার্টের এমন অনেক এভিডেন্স মানে অ্যাসেসমেন্ট আছে যেখানে দেখা যায় যে একজনের প্রোডাক্ট আরেকজন চুরি করে নিয়ে যায়, বুঝতে পারছেন, তখন দেখা গেছে যে আপনার প্রোডাক্ট আরেকজন চুরি করে নিয়ে গেছে, তো এখন আপনার কাছে তো আপনাকে যে আপনি যে দিচ্ছেন বা আপনি যে কম্পিটেন্ট আপনি যে করছেন, আপনার কাছে তো কোনো প্রমাণ নাই, ওকে, তখন আপনি ওই অ্যাসেসমেন্টটা ওর জন্য বন্ধ করে দিতে পারবেন, সবার জন্য না। তারপরে দেয়ার ইজ এ চান্স অফ ড্যামেজ টু প্রপার্টি অর ইকুইপমেন্ট। ধরেন ওই অ্যাসেসমেন্টে আপনার ধরেন আপনি যদি ওই ইকুইপমেন্টটা চালান অনেক বেশি শব্দের কারণে বা ভাইব্রেশনের কারণে আপনার ওই প্রপার্টিটা ড্যামেজ হইতে পারে, এরকম যদি সিচুয়েশন হয় তো সেক্ষেত্রে আপনি অ্যাসেসমেন্টটা বন্ধ করে দিতে পারেন। তারপর হচ্ছে দ্য অ্যাসেসমেন্ট ইজ হ্যাভিং অ্যান এফেক্ট অফ অন প্রোডাকশন। যখন এই অ্যাসেসমেন্টটা একটা রিয়েল ওয়ার্ক প্লেসে হবে, ধরেন একটা ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ, তো ওই ইন্ডাস্ট্রিতে তো প্রতিনিয়ত প্রোডাকশন হয়, কারণ তাদের একটা ইন্ডাস্ট্রিতে অ্যাসেসমেন্ট হওয়া বা একটা ইন্ডাস্ট্রি মানেই হচ্ছে এক সেকেন্ডও বসে থাকা যায় না, অল টাইম তাদের মেশিনগুলো মানে ইয়ে হতে হয়, চলাচল করতে হয়। তো দেখা গেছে তাদের প্রোডাকশন অফ থাকা মানে 1 মিনিটে 1 কোটি টাকা লসে যাওয়া এরকম। তো এখন দেখা গেছে যে আপনি যে অ্যাসেসমেন্টটা নিবেন, এই অ্যাসেসমেন্টের ফলে তাদের প্রোডাকশনের কোনো ক্ষতি হচ্ছে, ওই অবস্থায় আপনি বন্ধ করে দিতে পারেন, ওকে, বুঝতে পারছেন? জি ম্যাম বুঝতে পারছি। লাস্ট থেকে 3 নাম্বারটা আরেকবার একটু রিপিট করেন। কোনটা? লাস্টের থেকে 3 নাম্বারটা। ম্যাম আমি ওই যে অসুস্থ হইলো ওই ব্যক্তির জন্য যে আমি অ্যাসেসমেন্ট বন্ধ করব, পুরো অ্যাসেসমেন্ট বন্ধ করব না শুধু ওই ব্যক্তির জন্য আমি অ্যাসেসমেন্টটা বন্ধ করব? শুধু ওই ব্যক্তির জন্য বন্ধ করবেন, কারণ একজন মানুষ স্ট্রেস মানে হয়েছে, একজনের জন্য তো আপনি সবারটা বন্ধ করবেন না, যে স্ট্রেস ফিল করতেছে, যে অসুস্থ হয়েছে, শুধুমাত্র তার জন্য অ্যাসেসমেন্টটা বন্ধ করবেন, ওকে। আর বলছে যে দেয়ার ইজ ওকে, এ থ্যাংক ইউ ক্লিয়ার ম্যাম। এভিডেন্স অফ নন কম্পিটেন্সি, দেয়ার ইজ এ ক্লিয়ার এভিডেন্স অফ নন কম্পিটেন্সি, দ্যাট মিন্স সে কম্পিটেন্ট হবে বা সে যে আপনি তাকে কম্পিটেন্ট করবেন কোন ভিত্তিতে, তার এভিডেন্সের এগেইনস্টে। এখন দেখা গেছে তার এভিডেন্সই ক্লিয়ার না, ওকে, তো ওই মুহূর্তে তার জন্য আপনি অ্যাসেসমেন্টটা বন্ধ করে দিবেন, ক্লিয়ার? ম্যাম শুনতেছেন? হ্যাঁ শুনতেছি। বলতেছে যে আমি তো মনে করেন যে ইআইএম অকুপেশনের বুঝছেন,
এখন এখানে হ্যাঁ যদি এই ক্লায়েন্টের এই কম্পিটেন্সিটা যদি যাচাই করতে যায়, কারেন্টের প্রয়োজন, বুঝেন। হুম কিন্তু হ্যাঁ এখানে জবটা যদি আমি দেখতে যাই, তখন যদি কারেন্ট না থাকে, ধরেন ওই দিন কারেন্ট আসার হুম সম্ভাবনাও নাই, তো ওই ক্ষেত্রে কি হুম আমি এটা বন্ধ করে দিতে পারবো? অবশ্যই পারবেন। কারণ আপনি যদি কারেন্ট না আসে, ওই যদি ধরেন আপনি ওই সে একটা বাতি জ্বালায়া দেখাবে, বাতি হ্যাঁ, হ্যাঁ, লাগাবে, লাগাইলে বাতিটা জ্বলবে। এখন সে আসলেই লাগাইলো কিনা বা লাগাইতে পারে কিনা, এটা কখন, যখন বাতিটা সে লাগায় জ্বলবে, তাহলে সে বাতি জ্বললো না, কারেন্টই নেই, সারাদিন আসার সম্ভাবনাও নাই, তাহলে সে বাতিটা আসলে জ্বালাইতে পারে কিনা আপনি দেখলেনই না, তাহলে তো এটা এভিডেন্সটা সাফিসিয়েন্ট হইলো না, পর্যাপ্ত হইলো না, এটা তো ভ্যালিডও ম্যাডাম হইলো না। হ্যাঁ বলেন। ম্যাডাম এখানে এখন তারা যদি এরকম হয় যে জেনারেটর ম্যানেজ করতে পারবে 1-2 ঘন্টায়, তাহলে ওকে ফাইন, আপনি চালায় যাবেন। আর তাদের যদি কোনো সম্ভাবনাই না থাকে যে আজকে সারাদিন কারেন্ট আসবে না, তারা জেনারেটরও ম্যানেজ করতে পারবে না, কোনো কিছুই পারবে না, তো সেক্ষেত্রে আপনি তখন অ্যাসেসমেন্টটা ছেড়ে মানে স্টপ করে দিতে পারেন। আর এই ক্ষেত্রে আপনার টাকা পয়সার কোনো সমস্যা হবে না, আপনার যে পাওনা সেটা আপনি অনেক পাবেন। জায়গায় অনেক জায়গায় ম্যাডাম ই থাকে, ওই জেনারেটর থাকে একটা, ম্যাডাম আইপিএস থাকে জি বলেন। বেশিরভাগ জায়গাতে এখন বর্তমানে। মানে এই যে থাকে, কিন্তু এই যে কোনো কারণে প্রশ্ন সমস্যাও থাকতে পারে, বুঝেন নাই? আচ্ছা আচ্ছা এই হ্যাঁ, মানে একটু পার্সোনাল কথা একটু পরে বলি, যে বলেন, কোশ্চেন করেন। হ্যাঁ ওই প্রশ্নটার এগেইনস্টে আর কি বলতেছি, সেটা হচ্ছে যদি কারেন্ট না থাকে, না আসার সম্ভাবনাও নাই, হ্যাঁ আসার সম্ভাবনাও নাই, সেক্ষেত্রে ডিভাইসের মাধ্যমেও তো ওটা পরীক্ষা করা যায় যে লাইটটা জ্বলবে কি জ্বলবে না, তখন তো এটা কি আমি কমপ্লিট করতে পারি না যে ডিভাইসের মাধ্যমে, যেমন লাইট জ্বালানোর জন্য আমি অ্যাভোমিটার দিয়ে টেস্ট করতে পারি যে লাইটটা ওই জায়গায় পৌঁছেছে কি না। যদি এরকম ওই কোনো বিষয়ে সিস্টেম থাকে তাহলে আপনি চেক জি করতে পারেন। অল্টারনেটিভ এখানে কিন্তু সিস্টেম ওই যে আছে, ঠিক আছে, কিন্তু এটা তো এই আপনি এভাবে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অনুযায়ী না হলো। করলে বুঝতে পারবেন না, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড হবে না তখন। না যদি কম্পিটেন্সি লাইন ঠিক থাকে, হ্যাঁ তাহলে তো অ্যাভোমিটার দিয়ে টেস্ট করলে অবশ্যই অ্যাভোমিটার রাইট রেজাল্ট দিবে, আর এখন যদি ঠিক কথা না থাকে তখন হচ্ছে তো হ্যাঁ, রেজাল্ট আপনার দিবে না। এলইডি বাল্বের এলইডি যদি একটা নষ্ট জি থাকে তাহলে কিন্তু সবগুলা নষ্ট দেখাবে না, জ্বালাইলেই খালি বোঝা যায় যে জি কোনটা নষ্ট, ওই এই ঠিক আছে না, না না ঠিক আছে। যদি আর লাইট কোনটা, নষ্ট হয় সেটা তো হ্যাঁ ভিন্ন কথা, সেটা তো আমি চেঞ্জ করেও দিতে হ্যাঁ, পারবো, বাট আমার লাইনটা ঠিক আছে কিন্তু সেটার জন্য বলছি আর কি। ও আমার তো মেইন কথা হচ্ছে লাইনটা তৈরি করা, আর প্রোডাক্ট তো নষ্ট হইতেই পারে, তো প্রোডাক্ট তো আমি বাজার থেকে কিনে আমি চেঞ্জ করতেই পারি, ওইটাই আর আসলে কি। সত্যি কথা বলতে, ফার্স্ট অফ অল আমি ইআইএম সেক্টরের না, হ্যাঁ। এখন আপনি দেখা গেছে সর্বোচ্চ চেষ্টা করবেন, কিন্তু তারপরও যদি দেখা গেছে যে এখানে অনেক ইআইএম স্যাররা আছেন, তার ওই অ্যাবো মিটার নাকি কি মিটার বললেন যে বাল্ব নষ্ট হলে দেখা জি যাবে না, ম্যাডাম আমি, তার হ্যাঁ আমি, হয় যে বাল্ব জ্বালায়া দেখাইতে হবে, তো সেক্ষেত্রে জ্বলার আগ পর্যন্ত মানে জ্বলতেই হবে, তাইলে সে হবে না কম্পিটেন্ট, এটা আপনি চাইলে ইয়ে করতে পারেন। কিন্তু সে যদি এটা হয় যে লাইনটা ঠিক আছে কিনা, তাহলে ওইটার ক্ষেত্রে হয়তো হইতে পারে। কিন্তু যদি এটা থাকে যে জ্বালাইতেই হবে, তাহলে যতক্ষণ না পর্যন্ত সে জ্বালায় দেখাবে ততক্ষণ পর্যন্ত সে কম্পিটেন্ট না। আমার কথা বুঝতে পারছেন? তো এটা হচ্ছে ম্যাম বিষয়। বিষয়টা এখন হয়েছে হয় কি, যেহেতু ওই যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড এখানে বজায় একজনে রাখতে হবে, সেহেতু তো বললো যে ওই এভাবে হবে না। একজন অ্যাসেসর বললো যে ওই ডিম ভাজি করার রুল প্লে করতে হবে, আর একজন অ্যাসেসর করতে বললো যে আমাকে ডিম ভাজি করেই দেখাইতে হবে। ওই বিষয়টা ওই রকম। তো আর হ্যাঁ, কি হ্যাঁ, বিষয়টা বুঝতে এরকমই। পারছি, ওই রিলায়েবিলিটি আর কি আসবে না, বিষয়টা হচ্ছে এরকম, বুঝতে পারছেন? জি এখন তাহলে ইয়েস। আমরা একটু আগাই, একটু সামনের দিকে আগাই। সেটা হচ্ছে দেখেন, কমনলি ইরর্স মেড বাই অ্যাসেসরদের দ্বারা যেই ভুলগুলো হয় সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হ্যালো ইফেক্ট। হর্ন ইফেক্টটা এখানে লেখা নাই, এখানে একটু মিসিং আছে, হর্ন ইফেক্টটা লেখা নাই। এই অ্যাসেসর যে ভুল ত্রুটি, এই ভুল ত্রুটি হচ্ছে আপনার 6টা, সেটা হচ্ছে হ্যালো ইফেক্ট, তারপরে হবে হর্ন ইফেক্ট। হর্ন ইফেক্ট এই যে এখানে আছে, এইখানে হর্ন ইফেক্ট, তারপরে হচ্ছে আপনার ফেইলিং টু রেকর্ড, ফেইলিং টু অবজার্ভ, মার্কিং ডাউন দ্য মিডল, এরপর হচ্ছে ওভারলুকিং, চিটিং। এখন হ্যালো ইফেক্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে
এটা কিছুটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মতো, এটা কিছুটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মতো। দ্যাট মিনস অ্যাসেসমেন্টের দিন ধরেন আপনি ধরেন একটা মহিলা, তো আপনার মতো সেম ভাবে ধরেন আরেকজন সেম ড্রেস পরছে, বা ধরেন ওই একজন ক্যান্ডিডেট আসলো যে আপনার গ্রামের প্রতিবেশী, বা এরকমই হইলো যে সে আপনার বন্ধু বা পরিবার আত্মীয় স্বজনের ভিতরে কেউ, তো তাকে দেখে আপনি যে জাজমেন্টটা করলেন, ধরেন সে কম্পিটেন্ট না, তারপরও আপনি তার নন কম্পিটেন্সি পেয়েও তাকে কম্পিটেন্ট করে দিচ্ছেন, এই যে বিষয়টা পার্সোনাল ইন্টারেস্ট, এই বিষয়টাকেই বলা হয়েছে হ্যালো ইফেক্ট। আর হর্ন ইফেক্ট হচ্ছে তার ঠিক উল্টাটা। দ্যাট মিনস আপনি একজন ক্যান্ডিডেটকে দেখলেন, ধরেন তার একটা কোনো বিষয় আপনাকে খারাপ লাগলো, আপনি ওই খারাপ বিষয়টা ধরেই তাকে ফার্স্টেই জাজ করে ফেললেন যে ও ভালো না, ও ভালো না। এবার দেখা গেছে ও শত ভালো করলেও, ও ক্লাসের সবচেয়ে বা ওই দিন অ্যাসেসমেন্টের দিন ও সবচেয়ে ভালো জব পারফর্ম করলেও আপনার কাছে প্রথমেই সে একটা নেগেটিভিটি ধারণ করে ফেলছে যে ও ভালো না, দ্যাট মিনস ও ভালো না। তখন আপনি কোনো কারণে তার ওই বিষয়টাকে স্যাটিসফাই না হয়ে নট ইয়েট দিয়ে দিলেন। তো এই বিষয়টাকে বলা হয়েছে হর্ন ইফেক্ট। হ্যালো ইফেক্ট মানে পার্সোনাল ইন্টারেস্ট দেখানো, আর হর্ন ইফেক্ট মানে তাকে হচ্ছে মানে ধারণা করে ফেলা পূর্বেই। তারপরে বলছে ফেইলিং টু রেকর্ড, আমার হয়েছিল ম্যাডাম। জি আমার ক্ষেত্রে এরকম আর কি হয়েছিল আর কি। আচ্ছা, খুবই দুঃখের বিষয় স্যার। আচ্ছা, তারপরে একটু দেখি যে ফেইলিং টু অবজার্ভ আর ফেইলিং টু রেকর্ড, এই দুইটা ভিতরে যদি পার্থক্য বলতে চাই, সেটা হচ্ছে ধরেন অ্যাসেসমেন্টের দিন আপনি একজন অ্যাসেসর, অ্যাসেসমেন্টের দিন আপনি দেরি করেই আসছেন। হ্যাঁ, দেরি করে আসার ফলে আপনি দেখা গেছে ওই 1 ঘন্টার সময়, ধরেন রিটেন শুরু হওয়ার কথা 9টা, কিন্তু আমরা মানে সচরাচর অ্যাসেসররা শুরু করে 10টা, কিন্তু আপনি আসতে এতই দেরি করে ফেলছেন যে আপনি অ্যাসেসমেন্টটা শুরু করতে করতে 11টা 11:30 বাজায় ফেলছেন। তাহলে 1 ঘন্টা অ্যাসেসমেন্ট নেওয়ার পরে প্রসেসটা বলতেই কিন্তু আপনার আধা ঘন্টা চলে যায়। তারপরে ধরেন 1 ঘন্টা অ্যাসেসমেন্ট নেওয়ার পরে 4 ঘন্টার ডেমনস্ট্রেশন, তারপরে এতক্ষণ ডেমনস্ট্রেশন নেওয়ার ফলে সারাদিন পারতেছেন না, সে ডেমনস্ট্রেশন করতেছে কিন্তু আপনি সেই ডেমনস্ট্রেশনের সময় তাকে অবজার্ভ করতেছেন না। ওকে, তারপরে যার কারণে তার আপনি কিন্তু কম্পিটেন্সিটা ঠিক মতো দেখতেছেন না যে সে আসলে ডেমনস্ট্রেশনে কি করলো, এটাও কিন্তু একটা এভিডেন্স, তো এটা করতেছেন না। তো এটা হচ্ছে ফেলিং টু অবজার্ভ। কেন? কারণ আপনার ভিতরে একটা তাড়াহুড়ার ভাব আছে, আর আপনি যখন আপনাকে অবজার্ভ করার কথা তখন আপনি বসে বসে ওই ক্যান্ডিডেটের রিটেন খাতা দেখতেছেন। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি ফেলিং টু অবজার্ভ, আপনি কিন্তু তাকে অবজার্ভ করা থেকে বিরত থাকলেন। তারপরে দেখবেন তাড়াহুড়া করার ক্ষেত্রে আপনি তার কম্পিটেন্সিটা রেকর্ড করতেও ভুলে যেতে পারেন। ওকে, এরপর দেখেন মার্কিং ডাউন দ্য মিডল। মার্কিং ডাউন মিডল বলতে বুঝাইছে, ধরেন আপনি অ্যাসেসমেন্ট দিলেন, রিটেন পরীক্ষা দিলেন, আপনার যে সব পাশে ছিল তারটা হচ্ছে আপনি পাস করে মানে দেখে লিখছেন, আপনার রিটেন ভালো হয়েছে। ডেমনস্ট্রেশনের সময় ধরেন অ্যাসেসর আপনাকে ফলোই করে নাই, আপনার পাশের ক্যান্ডিডেটটা দেখে আপনি ধরেন পাস করে ফেলছেন, কোনো মতে ডেমনস্ট্রেশন করে ফেলছেন। এবার যখন আপনি ওরালে গেলেন, ওরালে যাওয়ার সময় তখন কিন্তু আপনি যখন তাকে জিজ্ঞেস করলেন এইটা কি ওইটা কি, তখন কিন্তু সে কোনো কিছুই অ্যান্সার করতে পারতেছে না। কিন্তু তার রিটেন খাতায় সে 100 মানে অনেক ভালো করছে, 25-এ ধরেন 22 পাইছে, 23 পাইছে। প্রোডাক্ট সে ভালো, ধরেন অন্যজন একটাই চুরি করে নিয়ে আসছে, তাও ধরেন ভালো। তাহলে এই সময় আপনি কিন্তু একটা মানে মানে কি বলে এটাকে, মধ্য অবস্থায় পড়ে গেলেন যে তার রিটেন ভালো হচ্ছে, তারপর ডেমনস্ট্রেশন ভালো হয়েছে, কিন্তু ওরালে আমি তাকে জিজ্ঞেস করতেছি ধরেন ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সি বা আন্ডারপিনিং নলেজ, এটাই আমি তাকে জিজ্ঞেস করছি, সে এই বিষয়গুলো বলতে পারতেছে না। তাহলে আমি কি তাকে অবজার্ভ করতে কোনো কিছুতে ভুল করে ফেললাম? তার রেকর্ডটা কি আমার কাছে মানে নন ক্লিয়ার? বুঝতে পারছেন? তখন সে একটা মধ্য অবস্থায় পড়ে যায়। তখন সে কি করে, পুনরায় আবার তার মানে রিটেন খাতাটা দেখে, তার ডেমনস্ট্রেশনের প্রোডাক্ট গুলো দেখে যে ঠিক হয়েছে কিনা, করছে কিনা। তারপরে কি করে, যখন দেখে যে নন ক্লিয়ার কম্পিটেন্সি, তখন গিয়ে সে যখন নন ক্লিয়ার কম্পিটেন্সিটা আসে, তখন গিয়ে সে ওই তাকে ওরালে ফেল মানে নট ইয়েট কম্পিটেন্ট দিতে বাধ্য হয়। রিসেন্টলি এরকম হচ্ছে যে
আপনার ওরালেও কিন্তু নট ইয়েট হচ্ছে। সে রিটেনে পাস, ডেমনস্ট্রেশনে পাস, শুধু ওরালে নট ইয়েট, এরকমও হয় এই কারণে। এরপর হচ্ছে ওভারলুকিং চিটিং। অ্যাজ এ অ্যাসেসর, ধরেন আপনি অ্যাসেসমেন্ট নিচ্ছেন, কিন্তু আপনি পাশে দেখাশোনা করতেছে, কিন্তু আপনি যে ওইটাকে ওভারলুকিং করতেছেন। ধরেন সে হচ্ছে গিয়ে আপনার পরিচিত, বা ধরেন এইভাবেই আপনি খামখেয়ালি ভাবে করতেছেন, তাকে কেয়ার করতেছেন না, কিন্তু এই যে দেখতেছে, এটা কি আপনার উচিত একজন অ্যাসেসর হিসেবে? তাহলে কি সে, আপনি তার কম্পিটেন্সিটা যাচাই করতে পারবেন? আপনার উচিত সে যে দেখতেছে তাকে মানে বাধা দেওয়া। ওকে, তো এইসব হচ্ছে একজন অ্যাসেসরের এই যে 6টা ভুল, সেটা হচ্ছে হ্যালো ইফেক্ট, হর্ন ইফেক্ট, ফেলিং টু রেকর্ড, ফেলিং টু অবজার্ভ, মার্কিং ডাউন দ্য মিডল, আর ওভারলুকিং চিটিং। এবার দেখেন এই যে ম্যাডাম রুলস অফ আমার একটা এভিডেন্স। প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ম্যাডাম ওই লেটের কথা যে বলছেন যে এসএসআর লেট করে আসলে দুইজন এসএসআর বোর্ড প্রতিনিধি দিলে, ধরেন একজন এসএসআর আগে আসলে এখন কি সে শুরু করতে পারবে এই অ্যাসেসমেন্ট? শুরু করতে পারবে। এটা হচ্ছে, ধরেন আপনার 24 জন ক্যান্ডিডেট, 24 জনের একজন অ্যাসেসর সর্বোচ্চ 12টা খাতা দেখতে পারবে, 10 থেকে 12টা, মানে মোট কথা একজন একটা প্রশ্ন ছিল যে আমি রিটেন না নিয়ে আগে অন্য কিছু লই, ডেমো লই বা ওরাল লই, না, ওই এটা হবে না, এটা হবে না। রিটেন পরে নিব? এটা হবেই না। ডেমনস্ট্রেশন থাকে, তো সেই ক্ষেত্রে হ্যাঁ খুব টাফ সিচুয়েশনে, তাহলে আমি আগে ডেমনস্ট্রেশনটা নিয়ে নিই, এইরকম ক্ষেত্রে আর কি করতে পারবে। কিন্তু এইরকম ছাড়া কখনোই আর হয় না। মেথড ঠিকই আপনার বা সিরিয়াল ওয়াইজ আসে, ফার্স্টে রিটেন, তারপর ডেমো, তারপরেই ওরাল, কিন্তু খুব কম। ধরেন আগের থেকে আপনাকে বলেই দিছে যে স্যার আমাদের এলাকায় নির্ধারিত করে দিছে অমুক দিন ওই সময় এতক্ষণ পর্যন্ত 12টার পর থেকে কারেন্ট থাকবে না, তো সেক্ষেত্রে হয়তো সে বাধ্য হয়ে ওই তখন ওই বিষয়টাতে ডেমনস্ট্রেশনটা আগে নিতে পারে, কারেন্ট রিলেটেড যেহেতু। আমার কথা বুঝতে জি পারছেন? ম্যাম, জি ম্যাম। আচ্ছা, এরপর দেখেন এবার আসছি আমরা ফিডব্যাকে, ফিডব্যাক সম্পর্কে। সেটা হচ্ছে বলছে এখানে ফিডব্যাক ইজ নট এ ওয়ান ওয়ে প্রসেস। দ্যাট মিনস আপনি যখন একটা ফিডব্যাক দিবেন, এটা যে শুধু একজন অ্যাসেসরই ফিডব্যাক দিতে পারবে তা কিন্তু না, একজন ক্যান্ডিডেটও চাইলে অ্যাসেসরকে ফিডব্যাক দিতে পারবে। আর এনএসডি এর নতুন নিয়ম অনুযায়ী দেখবেন অ্যাসেসমেন্ট সেন্টারে ওই অ্যাসেসরদের এগেনস্টেও এখন ওই যে ওরা পাঠায়, ফিডব্যাকের জন্য সার্ভে পাঠায় কিছু, যে অ্যাসেসমেন্টটা ওই অ্যাসেসর ভালোভাবে কন্ডাক্ট করলো কিনা, কোনো রকম রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করছে কিনা, কোনো সমস্যার সম্মুখীন আপনি হইছেন কিনা। ওকে, তাদের অ্যাসেসরের যে এগেইনস্টে ফিডব্যাকটা, এটা হচ্ছে একটা সার্ভের মাধ্যমে তখন নেয়। নেটের কি হয়েছে, মানে নেট কি কথা শুনতে পাচ্ছেন না? আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম, শুনতে পাচ্ছি। শোনা যায়। জি ম্যাডাম। আচ্ছা দেখেন, অ্যাপ্রোচ টু প্রোভাইডিং ফিডব্যাক, আপনি কোন কোন ওয়েতে ফিডব্যাকটা দিতে পারবেন, ঠিক আছে? সেটা হচ্ছে ফেস টু ফেস ডিসকাশন করে আপনি ফিডব্যাকটা দিতে পারবেন, একটা রিটেন কমেন্টের মাধ্যমে আপনি ফিডব্যাকটা দিতে পারবেন, টেলিফোন, ফ্যাক্স বা ইমেইলের মাধ্যমে আপনি আপনার ফিডব্যাকটা পাঠিয়ে দিতে পারবেন। ইনফ্যাক্ট
এই যে উপরে যে সবগুলা কমিউনিকেশন মানে ইয়া আছে, অ্যাপ্রোচ আছে, এই সবগুলো অ্যাপ্রোচ একসাথে করেও আপনি দিতে পারবেন ফিডব্যাকটা। এবার দেখেন ইফেক্টিভ ওয়ে অফ প্রোভাইডিং ফিডব্যাক। ওকে, ফিডব্যাকের সবচেয়ে কার্যকরী মাধ্যম কোনটা? ওকে, ফিডব্যাকটা আপনি সবচেয়ে কার্যকরীভাবে দিতে পারবেন কোন ওয়েতে? সেটা হচ্ছে ফার্স্ট অফ অল স্টার্ট বাই আস্কিং দ্য ক্যান্ডিডেট টু জাজ হাউ ওয়েল হি অর শি পারফর্ম। দ্যাট মিনস আপনি যে ফিডব্যাক দিবেন এটা আপনি ক্যান্ডিডেটদের থেকেই শুরু করবেন। আপনি ক্যান্ডিডেটকেই ফার্স্টে কোশ্চেন করবেন যে আপনার অ্যাসেসমেন্ট কেমন হয়েছে, তার কাছ থেকেই তার অ্যাসেসমেন্টের ডিসিশনটা বা সিদ্ধান্তটা বা অ্যাসেসমেন্ট যে দিছে কেমন দিছে এটা তার কাছ থেকেই আপনি জেনে নেবেন। সে অবশ্যই বলবে ভালো বা খারাপ, কেমন হয়েছে এটা তার কাছ থেকেই জেনে নেবেন। আপনি জিজ্ঞেস করলেন যে রিটেন কেমন দিচ্ছেন, ডেমো কেমন হয়েছে প্রোডাক্টগুলো, এরকম তাকে বলতে পারেন। তার মানে তার কাছেই জেনে নেবেন তার মাধ্যমে। তারপর হচ্ছে রেইনফোর্স টু অল পজিটিভ অ্যাসপেক্ট অফ দ্য অ্যাসেসমেন্ট। দ্যাট মিনস ফার্স্টে তার কাছ থেকে জানার পরে এবার আপনি বলবেন তার যে পজিটিভ দিকগুলো আছে ওই অ্যাসেসমেন্টে সে যেই দিক ভালো মানে যেই দিকগুলো সবচেয়ে বেশি ভালো করছে ওই দিকগুলোই তাকে তুলে ধরবেন। আপনি বলবেন যে হ্যাঁ ঠিক আছে আপনি রিটেন আসলেই ভালো করছেন, বা যদি ডেমনস্ট্রেশন করে, যদি তার ডেমনস্ট্রেশনটা বেশি ভালো হয়, ধরেন আপনি দেখতেছেন তার রিটেনের অবস্থা খারাপ, তাহলে ডেমনস্ট্রেশনে সে ভালো করছে, তাহলে ডেমনস্ট্রেশন দিয়েই শুরু করবেন যে হ্যাঁ রিটেনের সাথে ডেমনস্ট্রেশনও আপনি ভালোই করছেন, এই জায়গাটা আরো বেশি ভালো করছেন, এভাবে তাকে শুরু করবেন। তারপরে when positive feedback is called for praise should be spread around freely and it should be as specific as possible, saying nice job, it's not good enough. That means আপনি প্রশংসা করবেন, পজিটিভ ফিডব্যাক যখন দিবেন তখন আপনি প্রশংসা করবেন যে হ্যাঁ এই জায়গাটা ভালো হয়েছে, ভেরি গুড। ওকে, এইটা বলে এটা হচ্ছে আপনার ইফেক্টিভ ওয়ে অফ প্রোভাইডিং ফিডব্যাক। এবার দেখেন আপনার যদি যখন ভালো হয় তখন আপনি তো বুঝতেই পারলেন কিভাবে দিবেন। এখন ধরেন আপনি যখন আপনার ক্যান্ডিডেট যখন কম্পিটেন্ট হবে তখন কিন্তু আপনার ফিডব্যাকটা দিতে কষ্ট হবে না, কারণ আপনি এক কথায় তাকে বলে দিতে পারবেন যে আপনার সবকিছুই ভালো হয়েছে, ভেরি গুড, এটা বলে আপনি তাকে কম্পিটেন্ট ঘোষণা করে দিতে পারবেন। কিন্তু একটা নেগেটিভ ফিডব্যাক আপনি কিভাবে দিবেন? আর নেগেটিভ ফিডব্যাকটা দেওয়াটা কিন্তু খুব টাফ, কারণ আপনার ফিডব্যাকটার উপর কিন্তু অনেক কিছু কি বলে এটাকে নির্ভর করবে। তাহলে নেগেটিভ ফিডব্যাকটা আপনি কিভাবে দিবেন? পজিটিভটা দেওয়া ইজি, পজিটিভটা আপনি এক কথায় বলে দিলেই হয় যে হ্যাঁ আপনার রিটেন ডেমো ওরাল সবকিছুই খুবই ভালো হয়েছে। কিন্তু নেগেটিভটা আপনি কিভাবে দিবেন? সেটা হচ্ছে বি পজিটিভ উইদাউট রাইজিং এনি ফলস এক্সপেকটেশন। আপনি তাকে মিথ্যা কোনো আশ্বাস দিবেন না প্রথমত। তারপর হচ্ছে বি প্রিসাইজ অ্যাবাউট দ্য গ্যাপ অ্যান্ড দ্য ক্যান্ডিডেটস কম্পিটেন্সি। সে কোন জায়গায় গ্যাপ মানে তার গ্যাপটা কোথায় আছে, সে কোন জায়গায় খারাপ করছে এই বিষয়টা তাকে তুলে ধরবে। তারপর হচ্ছে আইডেন্টিফাই ওয়েদার এনি পার্টস অফ দ্য অ্যাসেসমেন্ট নিডস টু বি রিপিটেড অ্যান্ড ইফ সো হুইচ পার্ট। তার কোন রিটেন ডেমনস্ট্রেশন ওরাল তিনটা ইভেন্টের কোন পার্ট তাকে আবার রিপিট করতে হবে ওই বিষয়টা তাকে একদম ভালো মতো বুঝাইয়া দিবেন। তারপরে emphasize the explain the result which competency has been and has not been achieved. তার মানে এই যে আপনি তাকে বললেন যে আপনার এই পার্টটা আবার দিতে হবে রিঅ্যাসেসমেন্টে, এখন কেন দিতে হবে এই বিষয়টা তাকে ব্যাখ্যা করবেন। যে আপনার ধরেন তাকে ডেমনস্ট্রেশনে নট ইয়েট করলেন, ওকে, তাহলে ডেমনস্ট্রেশনে নট ইয়েট করলেন, ওকে, তাহলে ডেমনস্ট্রেশনের কোন অংশটা হয় নাই, কোন অংশটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের সাথে মিলে নাই সেই অংশটা আপনি তাকে বলবেন। এবার ধরেন রিটেনে সে ভালো পারে নাই, তাহলে রিটেনের কোন বিষয়গুলা কোন ক্রিটিক্যাল অ্যাসপেক্টটা তার জানা থাকতেই হইতো আর কোন ক্রিটিক্যাল অ্যাসপেক্টটা সে পারফর্ম করতে পারে নাই, এটা আপনি তাকে ধরে দিবেন। তারপরে সাজেস্ট ফার্দার লার্নিং ফর প্র্যাকটিস টু ফিক্স দ্য গ্যাপ। এরপরে এই গ্যাপটা সে কিভাবে ফিক্স করতে পারবে সেটার ওয়েটা আপনি তাকে বলে দিবেন। তারপরে অ্যারেঞ্জ ফার্দার অপরচুনিটি ফর ক্যান্ডিডেট টু কমপ্লিট অ্যাসেসমেন্ট রিকোয়ারমেন্ট। এবার আপনি যদি জানেন যে আপনার পার্শ্ববর্তী পরের দিনই দেখা গেছে পরের সপ্তাহে আরেক জায়গায় অ্যাসেসমেন্টটা হচ্ছে, আপনি তাকে সাজেস্ট করতে পারেন যে কোনো সমস্যা নেই, সামনের সপ্তাহে অমুক জায়গায় অ্যাসেসমেন্টটা হচ্ছে, আপনি চাইলে আবার এই অ্যাসেসমেন্টটা দিয়ে দিতে পারেন, এটা তাকে আপনি প্রোভাইড করবেন। বুঝতে পারছেন? স্যার ম্যাডামরা আছেন? জি ম্যাম আছি। জি ম্যাম জি ম্যাম বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন বিষয়গুলো? জি ম্যাম জি ম্যাম বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা জি ম্যাম বলেন আপনি।
এটা দেখেন, রোল অফ দ্য অ্যাসেসর ইন রেকর্ডিং অ্যান্ড রিপোর্টিং অ্যাসেসমেন্ট আউটকাম। আপনি যখন অ্যাসেসমেন্টের রেকর্ড করবেন বা রিপোর্ট করবেন আউটকামটা, সেক্ষেত্রে একজন অ্যাসেসর হিসেবে আপনার রোলটা কি হবে বা আপনার কাজটা কি হবে, দায়িত্বটা কি হবে, সেটা হচ্ছে রিভিউ অ্যাসেসমেন্ট ডিসিশন এগেইনস্ট এভিডেন্স প্ল্যান অ্যান্ড এভিডেন্স গ্যাদারিং টুলস। আপনি যে অ্যাসেসমেন্ট ডিসিশনটা নিচ্ছেন, দ্যাট মিনস কম্পিটেন্ট করছেন, নট ইয়েট কম্পিটেন্ট হয়েছেন, এই বিষয়টাকে আবার রিভিউ করবেন। ওকে, তারপর রেকর্ড অ্যাসেসমেন্ট রেজাল্ট ইউজিং দ্য অ্যাপ্রুভড রেকর্ডিং ফরম্যাট। আপনি যখন রেকর্ড করবেন ওইটার একটা ফরম্যাট দেওয়া থাকবে যে কোন কোন বিষয়গুলো রেকর্ড করতে হবে, কোথায় কোথায়, একটা ফরম্যাট থাকবে। তাহলে ওই ফরম্যাটেই কিন্তু আপনি মানে রেজাল্টটা রেকর্ড করবেন। তারপরে চেক দ্য রেজাল্ট হ্যাভ বিন রেকর্ড কারেক্টলি, ঠিক মতো মানে রেজাল্টটা কি বলে এটাকে, রেকর্ড হয়েছে কিনা এটা চেক করবেন। তারপরে ডিসকাস অ্যাসেসমেন্ট রেকর্ড উইথ দ্য ক্যান্ডিডেট। এই যে আপনি রেকর্ড করলেন, ওকে, দ্যাট মিনস আপনি যে ফাইনাল করে ফেললেন একটা শিটে যে সে কম্পিটেন্ট হয়েছে, কে কম্পিটেন্ট হয় নাই, এটা যে রেকর্ড করে ফেললেন একটা ফাইনাল, হ্যাঁ, এইটা আপনি ক্যান্ডিডেটের সাথে শেয়ার করবেন যে আপনার এই যে দেখেন এখানে আপনি কম্পিটেন্ট হয়েছেন বা এই যে নট ইয়েট কম্পিটেন্ট হয়েছেন, শেয়ার করলেন। তারপরে সাবমিট অ্যাসেসমেন্ট রেকর্ড টু পারসন রেসপন্সিবল ফর কিপিং দ্য ডকুমেন্ট। তাইলে এই তাকে আপনি এই রেকর্ডগুলো সাবমিট করে দিবেন, দ্যাট মিনস রিপোর্ট করে দিবেন যার কাছ থেকে আপনি এই ডকুমেন্টগুলো আনছেন। ওকে, তারপর হচ্ছে সাইন অ্যাসেসমেন্ট রেকর্ড। এই যে আপনি যে ওই ব্যক্তিকে মানে রিপোর্ট করে দিছেন, সম্পূর্ণ বিষয়গুলো যে আপনি বুঝাইয়া দিছেন, আপনাকে যে টুলসগুলো দেওয়া হয়েছে বা যে দায়িত্বটা দেওয়া হয়েছে সবগুলো যে আপনি তাকে বুঝাইয়া দিছেন, এটার জন্য দিন শেষে আপনি ওখানে সাইন করে আসবেন। সাইন করাটা কিন্তু একদম বাধ্যতামূলক। যদি সাইন করতে ভুলে যান তখন কিন্তু সে দেখা গেছে যদি হারায় ফেললো, বলে দিল যে হ্যাঁ আপনি জমাই দেন নাই। তো সাইন করাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর কই, ও আমাদের এই শেষ। আর এগুলো হচ্ছে কোশ্চেন আনসার, চাইলে আপনারা চেকের কোশ্চেন গুলো দেখে নিতে পারেন। হ্যাঁ বলেন। ম্যাডাম এই যে এগুলো দাগানো আছে এগুলো শুনতে পারবো নাকি? না, বিষয়টা এরকম না, আমি আপনাদের মেইন বিষয়গুলো পড়াইছি, ওকে, আর আপনারা হচ্ছে ওভারঅল পড়বেন। কারণ আপনি যদি কম্পিটেন্ট হয়ে যান, এই আপনার সুযোগ, আপনি কম্পিটেন্ট হয়ে গেলে আপনি কিন্তু জীবনে আর এই বই কোনোদিন ছুঁয়ে দেখবেন না, বুঝতে পারছেন? তো আমি তো আপনাকে এই বিষয়গুলো পড়াইছি, কিন্তু আপনার ওভারঅল জানার জন্য আপনার পুরো বইটা পড়া উচিত। কারণ কোনখান থেকে আপনার এমসিকিউ আসবে এটা কিন্তু আপনি জানেন না, আমিও জানি না, বুঝতে পারছেন? তো এমসিকিউর জন্য হলো পুরো বইটা পড়া উচিত। কিন্তু মেইন যে বিষয়গুলো থাকে না, ওই বিষয়গুলো আমি আপনাকে বুঝাইছি। একটা সিবিএলএম এর মেইন বিষয়গুলো আছে যেটা আপনাকে জানতেই হবে, বুঝতে পারছেন? ওইখানে আমি কোনো গ্যাপ রাখি নাই। আচ্ছা ম্যাম, একটা কোশ্চেন ছিল ম্যাম, প্লিজ। অবশ্যই বলেন ম্যাডাম। ম্যাম, হলো বিগত দিনের যে কোশ্চেন আছে সাজেশন, ওইগুলো যদি আমাদের একটু দিতেন তাহলে আমরা একটু চেষ্টা করতাম একটু নিজেরা। আমি ম্যাডাম একটা কথা বলি শুনেন, এখন বিগত দিনের কোশ্চেন আমি কিভাবে পাবো? আপনারা ধরেন এই যে অ্যাসেসমেন্ট দিতে গেলেন, এখন আমি আপনাকে একটা দায়িত্ব দিলাম যে আপনারা একটু একজন করে পারলে একটা কোশ্চেন মনে রাখবেন। ধরেন আমি এটা এভাবে বলে দিলাম, এই আপনি 1 নাম্বার, আপনি 2 নাম্বার, যে যেটাই পারেন না কেন একটা মনে রাখবেন। কিন্তু অ্যাসেসমেন্ট সেন্টার থেকে যখন আপনি বের হন, আপনি তখন আর ওই কোশ্চেনটা আমাকে বলতে চান না, কারণ অনেকেই মনে করে এটা হয়তো আমার ব্যবসা। কিন্তু ওই কোশ্চেন দিয়ে আমি কি করব? ওই কোশ্চেন অবশ্যই আপনাকে হয় সলভ করে দিব, কারণ এটা কিন্তু হয় যে আপনি যেই কোশ্চেনগুলো ভুল করবেন রিটেনে, তো ওই কোশ্চেনগুলোই কিন্তু আমি আপনাকে যদি প্রিপেয়ার করে দিই, ওগুলাই কিন্তু ওরালে ধরে সর্বপ্রথম। তো এটা আমি অনেক সময়, এটা আমি ফার্স্টে যখন আমি ট্রেনিং 1 বছর হইলো এই সিবিটিতে আছি, তো প্রথম আমি এগুলো বুঝতাম না ম্যাডাম। তো আমি যখন ওই ক্যান্ডিডেটকে বলতাম না যে আপনারা একটু আমাকে একটু শেয়ার করেন আপনাদের কি আসছে, ওরা আমাকে খুব বিরক্তি বোধ করে আমার দিকে তাকাইতো, মানে অনেক মানে বলে ম্যাডাম ভুলে গেছি, এই হয়েছে ম্যাডাম সেই হয়েছে। তো ওরা মনে করে ওইটা মনে হয় আমার স্বার্থ। তো এই কারণে ওইভাবে আমার কাছে কোনো কিছু নাই, কিন্তু হ্যাঁ আশেপাশে যতটুকু আছে আমি ওইটা প্রোভাইড করব, ওটা দিতে তো আমার সমস্যা নেই।
জি জি ম্যাম, ঠিক আছে, আমি কি আপনাদের বুঝাইতে পারছি বিষয়টা ম্যাডাম? জি ম্যাম, আমি এর আগে বিটিভির যে অ্যাসেসর দিয়েছিলাম পার্ট, তখন একটা জি জি সেন্টারে দিয়েছিলাম, ওই ইনস্টিটিউটে দেখেছিলাম আমরা যখন বের হয়েছিলাম সবার হাতে একটা করে কাগজ দিয়ে দিয়েছিল, যার যেটা মনে আছে তাকে সেটা বলেছিল কোশ্চেনগুলো সঙ্গে সঙ্গে লিখে দিতে বলেছিলেন, আমরা লিখে এইটা দিয়েছি। হচ্ছে প্রথমত করি আপনাদের জন্যই। এটা তো পরে পরে যারা আসবে তাদের লাভ তো পরে হবে। তো এই জন্য বলছিলাম যে ম্যাম আমাদেরকে যদি ওই সাজেশন, আর যেহেতু আমরা অনলাইনে ক্লাস করছি ম্যাম, আমি ওইখানে 10 দিন অফলাইনে ক্লাস করেছি। তো অফলাইনে ক্লাস করার সময় হয় কি, হাতের লেখাটাও আমাদের অনেক ইয়ে হয়। হ্যাঁ, হাতের লেখা যেমন 1 ঘন্টাতে আমাদের এতটা কোশ্চেনের অ্যান্সার দিতে হয়, এটাও কিন্তু অনেকটাই আমাদের হ্যাবিট হয়ে যায় লিখা। ওনারা সময় বেঁধে দিত, ওনারা কোশ্চেন দিত, এখানে আমি লিখে লিখে দিতাম অফলাইনে। এটা তো হচ্ছে না, লেখাটা প্র্যাকটিসটা তো হচ্ছে না ম্যাম। হবে। যেমন আমরা এখানে ক্লাস করছি, কিন্তু আমরা অফলাইনে যে লেখা প্র্যাকটিস গুলা যে ওনারা আমাদের সাজেশন দিত, প্রতিদিন আমাদের সেই সাজেশন অনুযায়ী পরীক্ষা নিত, প্রতিদিন আমরা অ্যাসেসমেন্ট দিতাম। আমরা যে 1 ঘন্টার মধ্যে একটা করে ওনারা দিত, কোশ্চেন দিত, সেই কোশ্চেনে আমরা অ্যান্সার করে দিতাম। এটাতে আমাদের অনেকটা মানে ইয়ে হয়ে যেত। অনলাইন হ্যালো ম্যাম, চেষ্টা হলে তো আমাদের কিছু করা যাবে না, কারণ আমি অ্যাসেসর পার্ট আমার কমপ্লিট আছে বিটিভির। আমি জানি যে লেখাটা বিশেষ একটা ইম্পর্টেন্ট, কারণ সময়ে কাভার করা যায় না, 1 ঘন্টাতে সময় কাভার করা যায় না কোশ্চেন, রিটেন পরীক্ষাটা বিশেষ করে। হ্যাঁ, কারণ যখন আপনারা একটু ওয়েট অফলাইনে করেন। ক্লাস, এই পোকাগুলো খুব জ্বালায়। হ্যাঁ বলেন। হ্যাঁ ওটাই বলছি জি ম্যাম, ম্যাডাম। লেখাটা প্র্যাকটিস হচ্ছে না ম্যাম। মানে ওই যে 1 ঘন্টায় কোশ্চিন ওনারা নিজেরা সাজেশন করে দিত, প্রতিদিন 1 ঘন্টার করে আমরা পরীক্ষা দিয়ে আসতাম, অ্যাসেসমেন্ট দিয়ে আসতাম। এটাতে আমাদের হাতের লেখাটাও প্র্যাকটিস হয়ে যেত, এবং এটা যেমন আমরা শুধু আমরা মুখে শুনছি, হ্যাঁ কানে শুনছি, কিন্তু আমাদের তো ওইভাবে তো ইয়ে হচ্ছে না ক্লাস। হ্যাঁ বুঝতে পারছি, সমস্যা নেই, আপনাদের ফর্মেটিভ তো আমি অবশ্যই প্রোভাইড করব। ম্যাডাম এই যে বের হইলেই এই পাশে ভেতরেই মানে ওয়াশরুম। লিখিত হলে হয় কি, রিটেনটা হলে হয় কি, অফলাইনে হলে হয় কি, আমাদের প্রতিদিন প্র্যাকটিস হয়, প্রতিদিন প্র্যাকটিস হলে লিখিত প্র্যাকটিস হয়ে গেলে মনে অটোমেটিকলি মনে থেকে যায়। আর এটা মুখে শুনছি, কানে শুনছি, অতটা ইয়ে হচ্ছে না। হ্যাঁ, যতই বই পড়ি না কেন, কিন্তু লিখতে পারলেই আমাদের ইয়েটা হয়ে যায়। ওইটা নিয়ে টেনশন করেন না ম্যাডাম, একটা পর্যায়ে আগে আসেন, মাত্র তো 3টা সিবিএলএম শেষ হইলো, আর জি জি একটা সিবিএলএম পড়াবো, কালকের সিবিএলএমটা ম্যাম, আমরা পড়ানোর যেমন পরে অনেক আশা নিয়ে এই আসতে চাই না ম্যাম, বলেন, অনেক আশা হ্যাঁ নেই, বলেন। কেউ তো আমরা নট এট হতে চাই না, তাই না ম্যাম? এই যে চেষ্টা, তো আমরাও তো একটু চেষ্টা করি যে কিভাবে আমরা পার হব। তা তো অবশ্যই। এখানে কি সিলেটের কেউ আছেন? কোনো ম্যাডাম আছেন সিলেটের? এখানে কোনো ম্যাডাম কি সিলেটের আছেন? না ম্যাম, আমি রাজশাহীর। ও আচ্ছা, সমস্যা নেই, বুঝতে পারছি। ম্যাডাম আপনি, জেসমিন ম্যাডাম আপনি টেনশন নিয়েন না, আপনাদের তো মাত্র শেষ হলো, আমি অবশ্যই ফর্মেটিভ প্রোভাইড করব, ওইটা নিয়ে আপনি টেনশন করেন না। আর হচ্ছে আমাদের 3টা সিবিএলএম শেষ, আর 2 দিন হইলেই আমাদের যারা এখানে অ্যাসোসিয়েট পার্ট আছেন তাদের অ্যাসোসিয়েট পার্টটা শেষ হয়ে যাবে। ম্যাম আমি খুব আর স্লো লার্নার ম্যাম, আমি খুবই স্লো।
না না ইনশাল্লাহ। আপনি কি আমার পড়া মানে বুঝেন কিনা এটা হ্যাঁ বলবেন, যে হ্যাঁ পড়া বিষয়গুলো বুঝতে পড়া পারছি, সবই সেগুলো বুঝতে পারছি ম্যাম। আমি এর আগেও যে অ্যাসেসর পাঠ করেছিলাম, আমি তখনও স্লো লার্নারই ছিলাম, কিন্তু আল্লাহর রহমতে কিভাবে কিভাবে খুব কচ্ছপ আর ওই যে খরগোশের গল্পের মতো শেষের দিকে আমি রান করেছিলাম আল্লাহর রহমতে। হ্যাঁ, এই জন্যই ম্যাম আমি একটু প্রথমের দিকে একটু কম বুঝি, আর শেষের দিকে আমি একটু সিরিয়াস ভাবে আমি একটু নিয়ে নিই আর কি। সমস্যা নেই, এবারও আপনি ইনশাল্লাহ ওই আল্লাহর রহমতে পার হয়ে যাবেন, টেনশন নিয়েন না। আমি খুব আর ভয় কেউ কিছু পাচ্ছি। বলবেন? না না, ভয়ের কিছু নাই ম্যাডাম, জাস্ট হচ্ছে পড়েন ইনশাল্লাহ। জি বলেন। ওইটা সমস্যা নাই। ম্যাম আপনার নাম্বারটা একটু দিয়ে রাখবেন প্লিজ। গ্রুপেই তো আছে ম্যাডাম। আপনার নাম্বার, থ্যাংক ইউ ম্যাম। আমি অবশ্যই আজকে আমি একটু দেখবো ভালো করে। আমি তো লিংক দেই না, ওই লিংকের ওই নাম্বারটাই আমার নাম্বার। ওকে ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা আজকে আমাদের সেশনটা এখানেই শেষ করে দেব। ম্যাম অ্যাসেসমেন্টের সম্ভাব্য ডেট কবে হতে পারে? স্যার এই ডেট মেট আমার কাছে জিজ্ঞাসা করবেন না, আমার কাছে শুধু বলবেন ট্রেনিং রিলেটেড কোনো সমস্যা আছে কিনা, আমার পড়ায় কোনো সমস্যা আছে কিনা। ডেট টেট এগুলো সব আপনার হচ্ছে ইনস্টিটিউট, ওই অথরিটি জানে, একটু ওনার সাথে বলে নেবেন। ডেটের বিষয়টা আমি জানি না। আর ঠিক কিছু? আছে ম্যাম। ম্যাম আমাদেরকে যদি সম্ভাব্য কিছু প্রশ্ন দেওয়া যেত, তাহলে হয়তো আমরা সেটি হয়তো মানে হোম টাস্ক স্বরূপ আর কি, যে ঠিক আছে আপনাদেরকে এই প্রশ্নগুলো দেওয়া হইলো, এইগুলি আপনারা বাসায় ইয়ে করবেন, যে হোম টাস্ক পুরা করবেন, তাহলে হয়তো আমাদের উপর জি, একটা চাপ থাকতো আর কি, আমার কাছে সেটাই মনে তো হয় আর কি। বললাম স্যার, আমি ঠিক আছে, সেটাই বলতেছিলাম ম্যামকে, সেটাই আমি বললাম যে আমাদের একটু সাজেশন দিলে আমরা ওইভাবে আমরা তৈরি হতে পারতাম। ঠিক জি জি আছে, সমস্যা নেই ইনশাল্লাহ। ঠিক আছে ম্যাডাম, জি ম্যাম, দিব মানে ইনশাল্লাহ। জি ম্যাম প্রতিদিন একটু একটু টাচ দিবেন যে আজকে এই 10টা প্রশ্ন আপনারা শিখবেন, আগামীকালকে এগুলি আপনারা আমাকে একটু ইয়ে শো করবেন, তাহলে দেখবেন যে সবার একটু চাপ থাকবে, সবাই শিখবে। এটা একটা, এটা আমার কাছে মনে হয় আর কি ভালো হবে আর কি। থ্যাংক ইউ স্যার, এটাই আমি বলতে চাচ্ছিলাম। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, সবাই ভালো থাকবেন তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।